জয় গুরু। দলের আতুল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয় গুরু। শরীর ভারী হয়ে যাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে, কি করবেন? সুগার, মেদ বেড়ে যাচ্ছে এবং নানান ওষুধ আমরা খেয়ে থাকি, এইরকম নানান ধরনের ওষুধ থেকে আপনি কিভাবে রেহাই পাবেন? আচার্যদেব দিলেন একটি বিধান, শুনে নেই আচার্যদেব কি কি করতে বললেন আমাদের। আমাদের খাদ্য অভ্যাসটা খুব ভালো রাখা প্রয়োজন। যেমন প্রত্যেক ব্যক্তির নিত্যদিন পরিমিত পুষ্টিকর সহজপাচ্য আহার্য গ্রহণের অভ্যাস গড়ে তোলা উচিত। বয়স ও কর্ম অভ্যাস অনুযায়ী নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। খাবারে অতিরিক্ত নুন মিষ্টি এসব বর্জন করা প্রয়োজন। অতিরিক্ত নুন মিষ্টি খাওয়া ঠিক নয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কিন্তু এটা আমাদের মানা করেছেন যে আমরা যেন নুন মিষ্টিটা একদম বাদ দিয়ে দিই। বলেছেন যে এক সপ্তাহ যদি আমরা নুন খাই, পরের সপ্তাহটা যেন নুন ছাড়া খাওয়ার অভ্যাস করি, এতে আমাদের শরীর কিন্তু ভালো থাকবে। তাই খাবারে অতিরিক্ত নুন মিষ্টি এসব বর্জন করা প্রয়োজন। স্বাদের জন্য আমরা তরকারিতে কি করি, সবাই নিরামিষ খাচ্ছি, একটু চিনি দিয়ে দিই, কিন্তু এটা যে কতটা বিষ খাবার তৈরি করে নিলাম আমার দেহের জন্য, আমার পরিবারের প্রতি প্রত্যেকের জন্য, এটা আমরা বুঝি না। শুধু লোভ, জিভের স্বাদের জন্য আমরা এসব করে থাকি, কিন্তু এসবকে বর্জন করুন। আপনি যদি আপনার সন্তানকে, আপনার স্বামীকে, পরিবারের সবাইকে ভালোবাসেন, তাদেরকে যদি সুস্থ রাখতে চান, তাহলে আমাদের মায়েদেরকে এসব কিন্তু বর্জন করতে হবে। কারণ মায়েরা যদি তৈরি করে না দেয়, তাহলে পরিবারে কেউ তো গ্রহণ করতে পারবে না। তাই এসবকে ধীরে ধীরে বর্জন করুন। চিনিটা একদমই ব্যবহার করবেন না। মিষ্টিটা পরিবারের সবাইকে কম খাওয়ানোর চেষ্টা করুন। এর থেকে নানান রকম কিন্তু ব্যাধির সৃষ্টি হয় আমাদের। রোজ খাবারের সাথে আস্ত দানা, প্রচুর টাটকা শাকসবজি, কিছু পরিমাণ ফলমূল রাখা দরকার। আস্ত দানার কথা, অতিরিক্ত তেল, আমরা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার হলেই মনে হয় খাওয়াটা ভালো হলো, কিন্তু কতটা ক্ষতি করছে। তাই ধীরে ধীরে তেলের পরিমাণটাও আমাদের মায়েদেরকে কমিয়ে আনতে হবে। যত অল্প শুনুন, সব কিছুই অভ্যাসে। আমরা অনেক সময় অনেকের গল্প শুনে থাকি, তেল ছাড়া কি এটা ভালো লাগে? কিন্তু সব কিছুই অভ্যাস। আমরা মানুষ যেভাবে অভ্যস্ত হয়ে উঠবো, সেইভাবেই কিন্তু আমাদের জীবনটা চালিত হবে। তাই ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে আমাদের এসব বর্জন করা অতি প্রয়োজন। তারপর এখন যে দিনকাল পড়েছে, নানান রকম অসুখে মানুষকে জর্জরিত করে ফেলছে। তাই অসুখে থাকার থেকে একটু যদি জিভকে আমরা কন্ট্রোল করি, কতটা আমরা ভালো থাকতে পারি। অতিরিক্ত তেল মশলাযুক্ত চটপটে অপরিশোধিত খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যত পারা যায় এড়িয়ে চলা উচিত। রাসায়নিক মিশ্রিত তরল পানীয়, যে সফট ড্রিঙ্কস, শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। নিয়মিত আহারে কোনো উপাদানে ঘাটতি থাকলে সেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে কোনো রোগ শরীরে স্থায়ীভাবে ঘাটি করার আগে প্রয়োজনীয় চিকিৎসাটাও করানো প্রয়োজন। কিছু হলে যদি মনে হয় যে কিছু প্রবলেম হচ্ছে, কমছে না খাওয়া দাওয়া কন্ট্রোল করার পরেও, তাহলে তখন আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আমাদের মধ্যে অনেকেই নিরামিষ খাচ্ছি বলে পুষ্টিকর অভাবের এই মিথ্যা একটা ভয়ে দুধ, দই, ঘি, মাখন, মশলাযুক্ত খাদ্য নিয়মিত ভোজন করে চলছি। ফলে অনেক ক্ষেত্রে জীবনশৈলীজাত রোগাক্রান্ত হয়ে শরীর মনে খামোখা কষ্ট দিচ্ছি আমরা। এসব আমাদের ভুল ধারণা। ঠাকুর বলেছেন যে সুসিদ্ধ ডাল, তিল বাটা, এটা যদি খাওয়ার পাতে কারো থাকে রোজ, আর চিনে বাদাম যদি রোজ আমরা এই খাবারগুলো খাই, সুসিদ্ধ ডাল যদি খাবার খাই, তাহলে কোনো কিছুর অভাব আমাদের দেহে হবে না। যে পুষ্টিকরের অভাব, পুষ্টির অভাব আমরা বলে থাকি, কোনো অভাব হবে না। ঠাকুর বলে গেছেন, ঠাকুরকে যদি বিশ্বাস করি, ভালোবাসি, তাহলে তো আমাদের এসব মাথাতে আসারই কোনো কথা না, মাথাতে আসবেই না। ঠাকুর বলেছেন এইগুলো খাবারের পাতে রাখলেই কোনো কিছুর অভাব হতে পারে না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন, রোজ ঘাম ঝরানো ব্যায়াম
অভ্যাস করতে বলেছেন, এমন ব্যায়াম করতে বলেছে রোজ যেন শরীর থেকে আমাদের ঘাম ঝরে যায়। তাই দেখবেন যে গরমকালে যখন আমাদের ঘাম বের হয় আমরা অনেকটা কিন্তু অনেক রোগ থেকে মানে ভালো থাকি। যেমন শীতকালে নানান রকম প্রবলেম ধরে, গরমকালে অনেক প্রবলেমগুলো আমাদের আবার দূরীভূত হয়, কারণ এই ঘাম ঝরার কারণে। এই যে ডায়াবেটিস, হৃদরোগ, এসবের দ্রুত বেগে বেড়েই চলেছে আমাদের ভারতবর্ষে। ভারতে অনেক আগে বিশ্বে ডায়াবেটিসের রাজধানী বলে কিন্তু ঘোষণা হয়েছে। তাই এসব থেকে রেহাই পাওয়ার জন্য এটা কিন্তু বিজ্ঞান প্রমাণিত যে বিকৃত জীবনশৈলী, যেমন অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, এই অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাসগুলো কেমন, যেমন অপরিমিত পুষ্টিহীন বৈজ্ঞানিক উপাদানযুক্ত খাবার গ্রহণ, এসব খাবার খেয়ে আমাদের এসব রোগে আমরা পড়ছি। কায়িক পরিশ্রমের অভাব, ধূমপান, মদ ও অন্যান্য ক্ষতিকর মাদক সেবন ইত্যাদি। আমাদের এতটাই আন্তরিক চেষ্টা থাকলে এগুলোকে শুধরে নেওয়া কিন্তু যেতে পারে। এসবগুলো থেকে আমাদের সরে আসতে হবে। যদি আমাদের চেষ্টা থাকে যে ভালো থাকবো, তাহলে এগুলো থেকে আমাদের সরে আসতে হবে। তাই একযোগে মাত্র 4টি জীবনশৈলী সম্বন্ধীয় স্বাস্থ্যকর দিক হলো কি, শরীরের নির্ধারিত মাত্রায় ওজন রাখতে হবে, নিয়মিত ব্যায়াম ও কায়িক পরিশ্রম করতে হবে, বিজ্ঞানসম্মত খাদ্য অভ্যাস ও মদ্যপান মাদক বর্জন ঠিকঠাক ধরে রাখলে শতকরা 80% ক্ষেত্রে দীর্ঘস্থায়ী কষ্টকর প্রাণঘাতী রোগের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। তাহলে শুধু চারটি জিনিস যদি আমরা মনে রাখি তাহলে আমরা সুস্থ থাকতে পারি। আমাদের মারাত্মক জীবন যে প্রাণঘাতী যেসব রোগ সেগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। কি যদি 4টি দিক আমরা সব সময় রোজ খেয়াল রেখে চলি, যে শরীরের নির্ধারিত মাত্রায় ওজন যেন থাকে, আমার ওজন অনুযায়ী আমার মানে শরীর নির্ধারিত যেন আমার ওজনটা থাকে বয়স অনুযায়ী, নিয়মিত ব্যায়াম এবং কায়িক পরিশ্রম করতে হবে, বিজ্ঞানসম্মত খাদ্য অভ্যাস, ভালো খাবার, ঠাকুর যেসব খেতে বলেছেন সেই খাবারগুলো আমাদের যদি গ্রহণ করি, রোজ সেই খাবারগুলো খাই, এই যে অতিরিক্ত মশলাযুক্ত খাবার, বাটার, ঘি, এসবগুলো রোজ যেন আমাদের খাবারে না থাকে। আমাদের সুসিদ্ধ ডাল, তিল বাটা, চিনি বাদাম বাটা, এসব দিয়ে যদি আমরা খাবার খাই তাহলে শাক সবজি থাকবে, একটু ফলমূল থাকবে, এসব খাবার খেলে আমরা ভালো থাকবো। মদ্যপান মাদক বর্জন ঠিকঠাক ধরে রাখলে শতকরা 80% আমরা ভালো থাকতে পারি। যেহেতু উপরিক্ত স্বাস্থ্যকর অভ্যাসগুলো অধিকাংশ ক্ষেত্রে শিশুকাল ও বাল্যাবস্থায় গড়ে উঠতে পারে, তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পারিবারিক, শিক্ষাস্তর, সামাজিক সব স্তরে স্বাস্থ্যকর জীবনযাপনের প্রয়োজনীয়তা। এসব অভ্যাসগুলো আমাদের শিশুকাল থেকেই যদি তৈরি হয় তাহলে একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, তাহলে বড় হলে কোনো অসুবিধা হবে না। তাই পারিবারিক, শিক্ষাস্থল এবং সামাজিকভাবে এই নিয়মগুলি পালন করা উচিত। পারিবারিকভাবে তো খুবই প্রয়োজন ছোট থেকে এসব অভ্যাসে নিয়মিত রাখা। যেমন এক দাদা আচার্যদেবকে নিবেদন করেছেন যে শরীর খুব ভারী হয়ে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, তিনি কি করবেন? তখন আচার্যদেব তাকে নির্দেশ দিলেন যেন উনি নুন খাওয়া সম্পূর্ণ ছেড়ে দেন, এতে তিনি ভালো আছেন। তারপর তিনি নুন খাওয়াটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর তিনি ভালো আছেন, তার শরীর ফোলা, পা ফোলা, মুখ ফুলে যাওয়া, এসবগুলো থেকে তিনি ভালো আছেন। নুন খাওয়াটা ছেড়ে দিলেন। বৌরানীমা কিছুদিন আগে আচার্যদেবকে বলেছেন যে তুমি কিছুদিন নুন খাওয়া থেকে বিরত থাকবে। তখন আচার্যদেব জিজ্ঞাসা করেছেন যে কেন? বলেছেন এতে তোমার শরীরটা ভালো থাকবে। আচার্যদেব কিন্তু বৌরানীমার কথা মতন নুন খাওয়াটা ছেড়ে দিলেন। তিনি বলেছেন আমি কিছুদিন, কয়েক মাস আর নুন খাবো না। এই যে বললাম না, আমাদের মায়েদেরকে সব করাতে হবে। পরিবারের যদি সবাইকে আমি সুস্থ রাখতে চাই তাহলে এই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সেই দাদা বললেন তিনি এখন ভালো আছেন নুন ছেড়ে দিয়ে, শরীরটাও হালকা হয়েছে। আচার্যদেব রোজ একটা করে আপেল খেতে বলেছেন। ঠাকুরও বলে গেছেন রোজ একটা করে আপেল খেতে। আপেল খেলে আমাদের পেটের ভেতরে যে মানে জীবাণুগুলো, পেটের ভেতরে যে জীবাণু, খারাপ জীবাণু যেটা থাকে সেটাকে নষ্ট করে দেয় কিন্তু আপেল।
আর আচার্যদেব সন্ধ্যায় সবাইকে কি খেতে বললেন? সবাইকে সন্ধ্যায় আচার্যদেব 1 কাপ ব্ল্যাক কফি খেতে বললেন। ব্ল্যাক কফি কিন্তু লিভারের জন্য অত্যন্ত উপকার, তাই একটু তিতকুটে লাগবে কিন্তু লিভারের জন্য খুব ভালো, তাই এটা আচার্যদেব খেতে বললেন। এবং আচার্যদেব বললেন যাতে সুগার আছে তারা মিষ্টিটা একদম বর্জন করতে হবে, হাঁটতে হবে, যা করলে সুগার ভালো থাকে সেইগুলো করতে হবে, পরিশ্রম করতে হবে, হাঁটে ব্যায়াম করতে হবে, হাঁটতে হবে। এবং সেটা যদি প্রসাদও হয় তবুও গ্রহণ করা যাবে না, মিষ্টি জাতীয় কোনো জিনিস যদি সেটা ঠাকুরের ভোগের প্রসাদও হয় তবুও খাওয়া যাবে না। আমার স্বামীর ডায়াবেটিস আছে, তাকে কিন্তু আচার্যদেব এই বিধান দিয়েছিলেন যে যদি প্রসাদও হয় তবুও কিন্তু মিষ্টি খাওয়া যাবে না। তাই শরীর ভালো রাখতে গেলে আমাদের কিছু নিয়ন্ত্রণ করে চলতে হয় ভালো থাকার জন্য। সবাই ভালো থাকুন। এবং এই যে হাঁটু ব্যথা এইসবের জন্য কিন্তু আমাদের এই নুন মিষ্টি এসবকে বর্জন করতে হবে। আচার্যদেব কিন্তু এগুলো যে আমাদের হাঁটুর ব্যথা, তো আচার্যদেব বললেন যে হাঁটুর ব্যথার জন্য খাওয়ার পরিমাণ আমাদের কমিয়ে দিতে হবে, শরীরকে হালকা রাখতে হবে, নুন মিষ্টি খাবার বর্জন করতে হবে। এই সবগুলো যদি আমরা পালন করি, বর্জন করতে একবার না পেলেও মিষ্টিটা তো বর্জন করে দিতে পারি, নুনটাও খুব কম পরিমাণে যদি খাই, খাবারটাও যদি কম পরিমাণে, ওজনটা যদি আমাদের কমে আসে, আমাদের এই হাঁটুর ব্যথা প্রবলেমটাও আমাদের কমে আসবে। আমরা 3 বেলা ভাত যেন না খাই, ভাতের পরিমাণটা যেন আমরা একদমই কম খেয়ে থাকি। বেশি ভাত খেলে কিন্তু শরীরে আমাদের শর্করার পরিমাণটা এতটাই বেড়ে যায় যে সেখান থেকেও নানা রোগের সৃষ্টি হতে থাকে। তারপর আচার্যদেব বলেছেন যে খাবার আগে আমরা যেন বেশি করে জল খেয়ে নিই। আমরা ভুল করে থাকি, আমরা খাওয়ার আগে বেশি করে জল খেয়ে নিব, পেট তো ভরে যাবে, তাহলে খাবো কি? শিশুরা জল খাবার সময় যদি বেশি করে জল খায় আমরা বকে থাকি যে বেশি জল খেয়ে নিচ্ছিস, খাবারটা খাবে কি? কিন্তু আচার্যদেব কি বললেন যে খাবার আগে পেট ভরে বেশি করে যেন আমরা জল খেয়ে নিই, কারণ জলেই যদি আমাদের পেটটা ভরে যায় তাহলে খাবারটা আমাদের কম পরিমাণে ঢুকবে। ভাত বলুন, তাহলে ভাতের সাথে যে সবজি তরকারি খাবো, তাহলে নুনের পরিমাণটা আমার ভেতরে কম গেল, এতে আমাদের কি হবে? শরীরটা হালকা হবে, ওজনটা আমাদের কমে যাবে। তাই খাবার আগে বেশি করে আমাদের জল খেতে হবে। এই জল খেলে জলের মধ্য দিয়ে যে আমাদের যখন প্রস্রাবটা হবে তাতে ভেতরের আমাদের সব টক্সিনগুলো বেরিয়ে আসবে। তাই খাবার আগে জলটা বেশি করে আচার্যদেব কিন্তু খেতে বললেন। সন্ধ্যায় চা না খেয়ে, ওই চিনি দিয়ে চা খাওয়াতে আমাদের যে ক্ষতিটা হচ্ছে তা না খেয়ে সন্ধ্যায় যদি আমরা আচার্যদেবের কথা মতো 1 কাপ ব্ল্যাক কফি খাই, তাতে আমার লিভার ভালো থাকবে, আমরা সুস্থ থাকবো। তাহলে দেখুন, মেদ বলুন, সুগার বলুন, খাওয়ার নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে সুগার নিয়ন্ত্রণ থাকবে, সুগার সহজে ধরবেও না। তাহলে মেদ বলুন, সুগার বলুন, হাঁটু ব্যথা বলুন, হার্টের প্রবলেম বলুন, সব কিছুই কিন্তু আমাদের ওই জীবনশৈলীর উপর দিয়ে, আমাদের জীবনশৈলীটা যদি ঠিকঠাক থাকে, খাওয়া দাওয়া যদি যেভাবে বললেন সেভাবে যদি আমরা চলি, তাহলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। এইভাবে নিজে চলুন, সবাইকে সেইভাবেই চালিত করুন। জয়।